কম্পিটিটিভ পরীক্ষা কিছু কিছুই না কাজে বাজে ঢুকে গেছে আমার তো 8 বছরের ডিফারেন্স পুরো ডিফারেন্স যখনই শুরু করে তখনই খুব ভালো যায় বাড়িতে প্রবলেম হয়ে গেছে নিজের একটু সমস্যা হয়ে গেছে নিজের পার্সোনাল এখান থেকে কমপ্লিট করার পর 2011-12তে আমি চাকরি পাই 11-12তে পাই ওখান থেকে ছেড়ে আসার পর এখানে ডিগ্রি করি বিএড করার পর 2 বছর স্কুলে ডেপুটেশন মানে যারা বিএড চাকরি পেয়ে গেছে নন বিএড তারা বিএড করতে সরকার বিএড করে তো তাদের জায়গায় আমরা ঢুকেছিলাম 2 বছর করেছি 17 থেকে 19 করেছি 2 বছর 19-এর হচ্ছে ছাড়ার 2 মাস পর পুলিশে পাই বেঙ্গল পুলিশ করে ওটা ছেড়ে এই 2-3 মাস হচ্ছে প্রাইমারি 9 সালের ঘটনা ইন্টারভিউ হয়ে আটকে ছিল কেস 9 সালে হয়েছে আর তোমরা তো জানো 21-এ 11-তে হলো সরকার চেঞ্জ হলো তো সরকার বলছে যে সিপিএম এর ব্যাপার তোরা বুঝবে আমরা এই দিনটা আল্লাহনা করতে এখন রিক্রুটটা দিয়েছে আমাদের জয়েন হয়েছে রিসেন্ট আমার রেলে জয়েন্টের এসেছি রেলে গ্রুপ মোটামুটি পরীক্ষা অনেক দিয়েছে তার মধ্যে 2-3টে পরীক্ষা মোটামুটি হয়েছে তো প্রাইমারি করছি এই রিভিশন আর চেষ্টা করছি সবাই মিলে এই যে যারা পড়িয়ে গেল একসঙ্গেই ছিলাম আর এখানে পড়ানোর মানে পারপাস ছিল এরকম সব সঙ্গে আলোচনা করা হলো আমরাও নিজেরা রেগুলার টাচে আছি চেষ্টা করছি আরো ভালো কিছু করার একসঙ্গে যখন সপ্তাহ শেষে দেখা হয় কি হয় ডিসকাশনটা হয় তাতে কার কতটা দুর্বলতা তাতে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয় বলা আছে তাহলে এখানে যদি স্টুডেন্টও পড়ে তাহলে তাদেরও কিছুটা উপকার হবে আমরাও চেষ্টা করি যতটা কম ফিস নিয়ে তাদের কিছুটা ইমপ্রুভমেন্ট এই জন্যই চেষ্টা করা হচ্ছে তোমাদের তুমি ফার্স্ট ক্লাস করছো কালকে তাহলে কি ক্লাস করেছো ছিলাম তার জন্য পলিটিক্স জিওগ্রাফি এডিশনাল জিকে দুটোই পড়েছি কেমিস্ট্রি ক্লাস করেছি পরীক্ষা দিয়েছো নাকি কিছু পরীক্ষা দিয়েছি কিন্তু অনেকদিন আগে দিয়ে শুরু করেছি তো কি 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 এসসি এর ক্লাস 6টা দিয়েছিলাম ক্লাস পুলিশ দিয়েছিলাম মাঠে গেছে আচ্ছা ফিজিক্যাল মানে রানে পারো কি না অন্য কিছু রান আচ্ছা এইচএসএল টিএস বাহ তার মানে দারুণ অভিজ্ঞতা আছে এবার সুপারভাইজ সঠিক ট্র্যাকে হাঁটা তোমার হয়তো একটা বছর লাগবে প্রিপারেশন নিতে হয়তো যাবে কিছু না কিছু আমরা যে সময় পরীক্ষা দিই সে সময় বহুত স্ট্রাগল ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে মানে বারে বলা যায় একই রকমই থাকবে আচ্ছা পেপারটা দেখে নাও অনলাইন যারা আছো একটু রেসপন্স করো কই হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি রাহুল ভাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা চন্দনা আছে চন্দনা স্যার আর অঙ্কুর ভান্ডারী অঙ্কুর ভালো আছো তো কই দেখাচ্ছে না কেন সাউন্ড শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না হ্যাঁ স্যার সাউন্ড শোনা যাচ্ছে সাউন্ড আচ্ছা সব ব্রেক নেওয়া হয়েছে এটা দেখো এটা এবারে এসছে কদিন হলো আপাতত যাওয়ার ইচ্ছা নেই কারণ তোমাদেরও সামনে রেলের প্রচুর রিক্রুটমেন্ট আছে হ্যাঁ হ্যাঁ দেবো তো অবশ্যই পরীক্ষা দেওয়া খুব ভালো জিনিস নিজের জায়গাটা বোঝা নিজেকে মানে টেস্ট করার জন্য দারুণ জায়গা রুমে বসে পরীক্ষা দেওয়া সেন্টারে গিয়ে পরীক্ষা দেওয়া হিউজ ডিফারেন্স হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন বের করবো দেখার জন্যই তো নিয়ে এসছি রেলে আজ নয়তো কাল তোমাদের অবশ্যই এরকম আসবে আমি আশা করছি তোমাদের দেখে খুব ভালো লাগবে যে হ্যাঁ এটাই হ্যাঁ দেখাচ্ছি হ্যাঁ ওই তো জয়েনিং লেটার দেখো তো লেখা সাবজেক্ট পড়বে যে কোনো চিঠির প্রথমে সাবজেক্ট পড়তে হয় না আমার 18 পেয়েছি
টিএম ফর দ্য ট্রাক মেনটেনেন্স। ট্র্যাক ম্যান। এবার আমার তো সিলেকশনের ট্রাক মেনটেনেন্স ছিল, আপনার ফর্ম ফিল আপ তখন তো আর বলতে পারবো না যে কি করেছিল, তখন ফর্ম ফিল আপ করতে করে দিয়েছি। এখন দেখছি এটা করা ছিল। আটকে ছিল কি কারণ? আটকে ছিল আমার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছিল। আমার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছিল ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে, একদম জিরো ম্যাচ। ওখানে ম্যাচের একটা পার্সেন্টেজ থাকে, 10%, 12%, আপ টু 30% অব্দি নিয়ে নেয় যে কোনো মিস হচ্ছে। আমার যে 0% ম্যাচ করছে, মানে এরকম ইন্ডিকেশন দিচ্ছে, তার মানে এ হয়তো পরীক্ষা দেয়নি, অন্য কেউ এর পরীক্ষা দিচ্ছে। তাই জন্য আবার হ্যান্ড রাইটিং নিয়ে ওরা ফরেন্সিকে পাঠায়। মানে তো অফলাইন এক্সামে কি ছিল না আপনার? না, এখানে যখন ইয়ে হলো না, ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে, তখন ওরা বলছে তোমার তো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না, তাহলে তোমাকে হ্যান্ড রাইটিং দিয়ে 10 কপি একটা আলাদা আলাদা পেজ দিয়েছিল, লিখে ওটাও সেটা ফরেন্সিক পাঠিয়ে। ওইটার 10 কপি ডিফারেন্সটা ম্যাচ করে কিনা ওটা দেখতে। হ্যাঁ, তখন যে সিগনেচার করেছিল সেইটা ম্যাচ করছে কিনা, এখন সিগনেচার কতটা প্রেসার দিয়ে লিখছে, হয়তো কেউ যদি কপি করে সেই একই প্রেসার দিয়ে তো লিখতে হবে। তারপর ক্লিয়ার হয়েছে, তারপর এই চিঠিবিটি পাঠিয়েছে। চেঞ্জ সাধারণত হয় না, কিছু করার নেই। তাহলে 2009-এর কেস যদি দেখা যায় তাহলে তো বহুত দিন দিন আমরা কিছু পেয়েছি, অনেকটা না পেয়ে বসে আছে। গ্রেট প্লেয়ার, গ্রেট প্রোডাক্ট, স্যালারি স্ট্রাকচার। যারা অনলাইন আছে তাদেরকে এবার দেখাই, এটা দেখতে পাচ্ছ কি? দেখো অনলাইন যারা আছে। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। বুঝতে পারছো? এটা রেলে হচ্ছে জনি রেটা গ্রুপ ডি। হ্যাঁ স্যার। এটা আমার রিসেন্ট এসছে, তোমাদের এরকমই দেখাচ্ছি যে তোমাদেরও আসলে তোমরা বুঝতে পারবে যে এরকমই তোমাদের শিয়ালদা দিয়েছে। এইরকম লেটার আসবে তোমাদেরও, প্রত্যেকে দেখে নাও। গভর্নমেন্ট সার্ভিস লেখা থাকবে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ওই তো অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস। ইস্টার্ন রেলওয়ে দেখো। ইস্টার্ন রেলওয়ে। ফাইনাল মেরিট হয়ে যাবে, যা হবে তাকে এক্স্যাক্টলি এরকমই লেটার পাঠিয়ে সেগমেন্ট দিন ওটা দেখলে দেখা হয়। হ্যাঁ, স্পিড পোস্টই করো। হ্যাঁ বলো, কোনটা? এই রেলটা? স্যার এখন স্যার বলছিলাম কি এখন কি আইটিআই কি মাস্ট হয়ে গেছে রেলের পরীক্ষায়? আর কিছু কিছু পোস্টের জন্য মাস্ট করে দিয়েছে, যেমন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এটা মাস্ট করে দিয়েছে। ও, এবং ওপেন থাকবে, জেনারেল ক্যান্ডিডেট জন্যও থাকবে, সে সংখ্যাটা কম থাকবে বাট থাকবে। একবারে ডিনাই করে দেবে না তখন। তবে এখনো পর্যন্ত সেরকম তো ট্রেনিং শুরু হয়ে যায়নি যে অল ইন্ডিয়া বেসিসে সবাই ট্রেনিং করে নিয়ে, সেটা তো হয়নি। রেলে রেলে আইটিআই না করলে পরীক্ষা বসতে দেবেন বলেছিল, এখনো বসতে দেবে। এনটিপিসি যখন বেরোবে, নন টেকনিক্যাল বোর্ড। থাকছে নাকি একদিন না, এখন কিছু কিছু পোস্ট থাকবে যেটা বলে দেবে যে হ্যাঁ। তো প্রিপারেশন যদি ঠিকঠাক নেওয়া যায়, আমাদের সময় প্রচুর চাপ ছিল, এমন ছিল না যে আমাদের সময় চাপ ছিল। আমাদের সময় বহুত মেস দেখেছি, মেসে যারা ছিল অনেকে চাকরি না পেয়েও চলে টিকে থাকেনি। আমি তো স্যার এখনো একটা পরীক্ষাও দিইনি জানেন, একটা চাকরির পরীক্ষাও বসেনি। আচ্ছা, এরপরে দেবে এবং তোমার ইমপ্রুভমেন্টও ভালো হবে। তাতে যত বেশি পরীক্ষা দেবে তত এক্সপিরিয়েন্স বাড়বে, আর যত এক্সপিরিয়েন্স বাড়বে তত কাজে লাগবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, রাহুল তো? হ্যাঁ রাহুল রাহুল। হ্যাঁ, তো প্রত্যেকে চেষ্টা করে পরীক্ষাগুলো দেওয়া। প্রত্যেকের পার্সোনাল প্রবলেম থাকবে, বাট বারবার চেষ্টা করে যে পরীক্ষাটা দেওয়ার, তাহলে তোমাদের অনেক বেশি কাজ হয়। হ্যাঁ, আসলে
সমুদ্র যে পোস্ট আপনার কাছে একই পোস্ট? না, সুমন্ত স্যারের যে পোস্ট, সুমন্ত স্যারের পোস্ট হচ্ছে স্টেশন মাস্টারের উপর না। আমার কোনো ট্র্যাকমেন্ট রেল লাইনের উপর কোনো ইঞ্জিনিয়ার যদি যায় তার সঙ্গে সঙ্গে যেতে এই পোস্ট। হ্যাঁ, হাতির বদলে নিয়ে যাবে। তাহলে এবার টাইমার সেট না, এখনো যাওয়ার ইচ্ছা নেই। এস্টাবলিশ স্বাধীন হচ্ছে, বাট এখনো যাওয়ার ইচ্ছা নেই। টাইমের তো অনেক বেশি আরামদায়ক এবং ডিউটি ফ্লেক্সিবিলিটি আছে। মানে রেলে তো যখন তখন ডাকতে পারে, ডাকার অপশন আছে। কিন্তু এই যে রবি সানডে যদি হেডমাস্টার কল করে, যদি ডিপিএসিও কল করে, তবুও বলবো স্যার আমি যেতে পারবো না, আমার বাড়িতে বসে। কিন্তু রেলে ওটা বলতে পারবো। রেল বলো, পুলিশ বলো, বলতে পারবো। পুলিশে মনে করো ছুটি আছে তোমার 30 দিন, ছুটিতে বাড়ি কাটাচ্ছ, যদি উপর থেকে কল করে, মানে হেডকোয়ার্টার থেকে কল করে, তোমাকে যেতে হবে। সেদিন যেতে পারলো, তোমাকে টাইম দিয়ে দেবে। টাইম বাউন্ডিং এর মধ্যে যদি না যাও, তোমার কিন্তু স্যালারি আটকে যাবে। তাই পুলিশ যেতে বাধ্য। যায় কেন? এই যে পুলিশ যায় কেন? কোনো দরকার আছে? পুলিশকে বললো তোমার ছুটি ক্যান্সেল, তুমি চলে আসো। পুলিশ ব্যাগ পুরো চলে আসে, মাথা গুঁজে থাকতে পারো? জানে যদি না যাই আজকে, কাল স্যালারিটা আটকে যাবে। এই জন্য যায়। কিন্তু মাস্টারের ক্ষেত্রে আর নেই বাউন্ডিং। এবার এক একজনের একটা পার্সপেক্টিভ থাকে, সেখানে অনেক বেশি আছে। আচ্ছা, আমরা আজকে ইতিহাসটা দেখবো। পেপারটা গুটিয়ে দাও। ক্লাসটা আজকে লেটেই শুরু হয়, 1 ঘন্টা লেট হয়ে যাবে। 1 ঘন্টা বলতে 12:30 থেকে 8 ঘন্টা, তাই তো? ঠিক আছে, হোক তাকিয়ে যাচ্ছি। আচ্ছা, আগের দিন আমরা কোন দিক পড়েছিলাম বলো তো? ওই 1500 থেকে 1000, তাই তো? বেশি। আচ্ছা, প্রত্যেককে একটা বলে রাখি, তুমি কিসে পড়ো? তুমি গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। কমপ্লিট হয়ে গেছে? কোন সাবজেক্ট? ই-কমার্স। কমার্স, তাই তো? খুবই ভালো। আর সামনে ফর্ম ফিল আপ নিশ্চয়ই করেছো। এই যে ফর্ম ফিল আপ যেগুলো হয়েছে, কোনো কিছু করবে, তাই তো? ঠিক আছে, এরপর থেকে অ্যাওয়ার্ড থাকবে, যত ফর্ম ফিল আপ বেরোবে, যেটা তোমার হবে সেটা ফর্ম ফিল আপ করে এবং পরীক্ষাও দিয়ে যাবে। পরীক্ষা যে কোশ্চেন গুলো পরীক্ষা হলে সলভ করা, এখানে সলভ করতে অনেক পড়ে। অনেক কোশ্চেন এমন হয় দেখা যায় এখানে আমরা পেরে যাচ্ছি, বাট পরীক্ষা ওই টাইম ফ্রেমে মেন্টাল সাইকোলজি যেমন থাকে, দেখা যাবে হতে পারছি না। পরীক্ষা যত দিন থাকবে দেখবো ওই কোশ্চেন গুলো ইজি হয়ে যাবে। অনেক কাজ করি। আচ্ছা, আমরা দেখি তার আজকের ডেজ ইম্পর্টেন্ট যেটা কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে কি আছে? ক্যান্সার ডে আছে, তাই তো? 4 ফেব্রুয়ারি, তাই তো? 2 ফেব্রুয়ারি ছিল কি ছিল বলো তো? কোড ডান্স। দাদা হ্যাঁ, রামসার সাইট, তাই তো? ভারতের রামসার সাইট সংখ্যা এখন বলতে পারবে কতগুলো? এই খেয়াল নেই। 80টা, 5টা, 75টা ছিল। এবারে যে বাজেট ঘোষণা হলো, নির্মলা সীতারামন আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি, টোটাল 8টা আছে। 80, 80 আরো 5টা বাড়িয়ে 80টা হয়েছে। ওটা তোমরা খেয়াল রাখবে। মানে টাইম ফ্রেমের সঙ্গে সঙ্গে অনলাইন যারা আছে তাদেরকেও বলছি যে টাইম ফ্রেমের সাথে সাথে প্রতিদিন যে ঘটে যাচ্ছে ঘটনা কি আছে ইম্পর্টেন্স, এগুলো যে রেগুলার দেখে দাও, মাইন্ড ক্যাপচার করে রাখবে। পরীক্ষা হলে যখন অপশন দেখবে তখন তো মনে থাকবে না, বাট মাইন্ড পজিটিভ দিকে সাইন দেবে যে এইটা হতে পারে প্রবাবিলিটি। এবং এই গেসিং পাওয়ার যত বাড়তে থাকবে দেখবে একটা টাইম তুমি এটাকে ক্র্যাক করে দেবে। তুমি হয়তো মনে নেই, আচ্ছা পড়ছে, বাট তোমার মনে হচ্ছে এটাই ওটাই দিকে নিয়ে যাবে। কারণ মাইন্ড তো জানে যে কোথাও কোনটা আমি শুনেছি। 2 ফেব্রুয়ারি হচ্ছে, আর রামসার সাইট বলা হয়। এবং রামসার সাইটে একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস, যেটা রামসার, রামসার সাইট জলাভূমি রামসার সাইট। হ্যাঁ, ইরানের রামসারে, ইন্ডিয়াতে এটা না, ইরানের রামসারে ওই প্রথম সম্মেলন হয়েছিল। ইরান। ইরান মানে রামসারে এমন অপশন আছে যে রামসারটা প্রথম সম্মেলন কোথায় হয়েছিল এবং এটি কোথায় অবস্থিত? ইরানে অবস্থিত। ঠিক আছে, এই প্রতিদিনের অল্প অল্প কোশ্চেন করতে করতে একটা সময় দেখবে, একটা বছর লাগতে পারে, কারো 2 বছর লাগতে পারে। এবার কে কোথায় আছে, কোন জায়গায় আছে, স্যার প্রত্যেকে তোমরা নিজেরা জানো, যারা অনলাইন আছে ইনক্লুড করার কারণে হ্যাঁ? জলাভূমি এখানে বলছে যে যদি আমরা রেগুলার নিচে থেকে জল তুলতে থাকি, পাতাল থেকে জল তুলছি আমরা, বিভিন্ন পাত্র আছে দেখতো, কল আছে, ডিপ টিউবওয়েল আছে, মার্শাল আছে, মোটর বসে জল তুলছে। বলা হচ্ছে যে নিচের জলের স্তর যদি নেমে যায়, বিভিন্ন জায়গা হচ্ছে যারা পরিবেশবিদ আছে, যেই ধস নেমে যেত, যেমন আমাদের এতেই হয়েছিল রানীগঞ্জ এই এরিয়া, কয়লা খুঁড়ে করে ওখানে অনেক খনি চাওয়া মারা গেছে। তার বিভিন্ন পরিবেশবিদ আছে, পর্যবেক্ষণ করে দেখেছে যে অত্যাধিক কয়লা তুলে নেওয়া হয়েছে, যেটুকু আমাদের দরকার রিকোয়ারমেন্ট তার থেকে অনেক বেশি তুলে নেওয়া হয়েছে। তাহলে আমি যদি জলটাও যদি তুলে নিই, প্রবাবিলিটি ভাবছে, চিন্তা ভাবনা করতে পরিবেশ
অল টাইম চিন্তা ভাবনা করছি যে আমরা যদি রেগুলারলি ভাবে তুলে নিই তাতে কি প্রবলেম হবে, যে আমাদের এই যে জলস্তর যদি আরো নেমে যায়, হয়তো পৃথিবীতে এমন বড় হয়তো ভারতেই ঘটতে পারে, পৃথিবীর সারা দেশে কোথাও কোথাও ঘটতে পারে। সারা দেশের লোকজন নিয়ে এই সম্মেলন, যাতে কম উপরে জল যদি থাকে তাহলে আমাদের এই জলগুলো বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন ধরনের কাজে লাগে, তাই না? জল থাকলে একটু করে জল যদি না থাকে, দেখবে পুকুর বন্ধ করতে বারণ করে, বলে না পরিষেবা তো বন্ধই করা যায় বাড়ি। এই যে বিভিন্ন জলাধার দেখো খাল ডুবি বন্ধ করেছে, বন্ধ করতে বারণ, খাল খনন করছে কেন? কারণ জলটা ধরা যাবে, বৃষ্টি জলটা ধরে রাখা যাবে, তাতে বিভিন্ন রকম কাজ। আর যদি বিভিন্ন রকম খাল থাকে এত শ্যালো করার দরকার ছিল, মাটিতে জল তো দরকার ছিল না। তাহলে এই যে খালগুলো সংস্কার করছে, বুঝে আসছে যাতে অনেক তো জল। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে যে আমাদের সুন্দরবন সুন্দরবনে বিস্তীর্ণ এরিয়াটাকে যদি আমরা সংরক্ষণ করে রাখা তাহলে বিভিন্ন রকম ময়লা, তাই তো, মাটি কেটে নেবে না, গাছপালা কেটে নেবে। যদি আমাদের কি হয় দেখবে বিভিন্ন এলাকা দেখবে যে যেখানে কোনো একটা বড় লোকের বাড়ি, মানে ঐতিহাসিক ছিল, তাই যতক্ষণ কনজার্ভ না করছে তত ওর প্রতি গুরুত্ব আসে। মানুষ গুরুত্ব কখন দেবে, তাই না? পূর্ব কলকাতার জলভূমি যেটা রামসার সাইড ঘোষণা, সেখানে অনেক নোংরা ফেলতো। এখন যখন ওটা হয়ে গেছে, মানে স্বীকৃতি দিয়ে দিয়েছে, সেখানে বিভিন্ন রকম ট্যাগ বসে গেছে সরকারি। আচ্ছা, তাহলে আমরা কি দেখো দুটো ডেট পেলাম আমরা, জানুয়ারিতে কি কি পেলাম, ফেব্রুয়ারিতে সেকেন্ড ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি, সেকেন্ড ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি, তাই তো? ওয়ার্ল্ড ক্যান্সার ডে, না, ওয়ার্ল্ড ক্যান্সার ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন হয় নরমাল পরীক্ষার ক্ষেত্রে বলে, এটা লেগে ধরো পিএসসি রাজ্য সরকার পরীক্ষা, ইউপিএসসি হচ্ছে সেন্ট্রাল লেভেল, তাই তো? ইউপিএসসি লেভেলের পরীক্ষা করে কি হয়, ইচ এন্ড এভরি পোরশন থেকে কোশ্চেন, কিন্তু রাজ্য পিএসসির যে কোশ্চেন গুলো হয় রাজ্য সরকার, তাতে কি হয় যে এই যে কোশ্চেন টাচ আছে কি, মানে কত তারিখে পালন হবে এবং তার থিম, এইটা খুব ইম্পর্টেন্ট। আমাদের দেখছি লাস্ট গত 2-3 বছরের পরীক্ষা যদি দেখি, যে ডে চাইছে সঙ্গে এত ডে থিমে, মানে দুটো একসঙ্গে আছে, হয়তো ডে মনে আছে বাট থিম তোমার। হ্যাঁ, এবার যার ফলে কি হচ্ছে আমাদের ওই জায়গাগুলো নেগেটিভ, ডে থিম মেরেছে কিন্তু থিমটা মানে থিমটা খুব ইম্পর্টেন্ট, থিমটাও তোমার পাশাপাশি জানো, বাকি কোনো কবে পালন হচ্ছে সেটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তোমার যদি রিকোয়ারমেন্ট হয় জানা, তাহলে তুমি ওটাকে সার্চ করে করে তোমাকে খাতা রেডি করো, একটা যখন কমপ্লিট করো তো পরের বছর বুঝে যাবে যে কোন ডেটে কি আসছে, আবার যখন রিকল করবে তখন দেখবে অটোমেটিক আবার এটা তোমার ঠিক হয়ে যাবে।
আচ্ছা এটা ঠিক আছে কি? হুম। আচ্ছা এই দুটো হচ্ছে প্রথমে কি কত পেলাম আমরা? সেকেন্ড সেকেন্ড ফেব্রুয়ারি বোঝা যাচ্ছে না? কি পেলাম আমরা এটা? ওয়েডনেসডে। আর থিমটা পাবো আমরা, থিম হচ্ছে আমাদের কিসের থিম? ওয়েডনেস। ডোমেন। এটা হচ্ছে থিম, তাই তো? এটা হচ্ছে এই বছর 2024-এর থিম। ওকে। আর একটা পেলাম কি আজকে থিম হচ্ছে ফেব্রুয়ারি। ঠিক আছে, ক্যান্সার, তাই তো? ক্যান্সার থিম কি পাবো এখানে? এগুলো দেখে নেবো। এটা ওই চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। এই দুটো ঠিক। রেগুলার বেসিস তোমরা যখন আজকে ধরো এই সপ্তাহে ক্লাস হচ্ছে না, এক সপ্তাহ সেই সামনে শনিবার রইলো, এর মধ্যেখানে যে দিনগুলো থাকবে ইউটিউব আছে, গুগল আছে, তোমরা অবশ্যই সার্চ করে সেই দিনের বিশেষত্বরা অবশ্যই জেনে নেবে। এই যে একটা কলম লাগতে আছে ওটা দিয়ে ব্যাক যেখান থেকে খুশি অনেক ওয়েবসাইট আছে। 10টা করে দেখ। তোমার হচ্ছে ইউটিউব এবং হচ্ছে তোমার হচ্ছে গুগল, হাজার হাজার কন্টেন্ট আছে। তোমার যদি রিকোয়ারমেন্ট হয় তুমি ওটাকে খুঁজে নেবে, বুঝেছো? তোমরা স্যার পেপার। ওপরে সেকেন্ড 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 ফেব্রুয়ারিটা কি লিখলেন স্যার, একটুখানি লেখার একটুখানি বলবেন? এইটা হচ্ছে ওয়েটল্যান্ডস ডে, ও ঠিক আছে স্যার। জলাভূমি দিবস। এটা হচ্ছে ক্যান্সার দিবস। আচ্ছা এইখানে আবার দুটো তিনটে কোশ্চেন যেন জেনে নিতে হয়। ক্যান্সার নিয়ে স্টাডিকে বলা হয় অনকোলজি। অনকোলজি, ONCOLOG, অনকোলজি, তাই তো? এটা একবার দেখে নেবে, তো তোমাদের কাজে লাগবে। রেগুলার যখন আপডেট আপডেট হতে থাকবে, এবং জানার তো শেষ নেই, যত বেশি জেনে রাখবে পরীক্ষায় কোশ্চেন আসে তোমার যেন কম মার্কস না আসে। হয়তো প্রিলিস ক্লিয়ার করলে, এর মেন্স ক্লিয়ার করলে, ইন্টারভিউ গিয়ে বাদ চলে গেলো। কি হলো, ইন্টারভিউ নাম্বার পেয়েছে বাট মেন্সের নাম্বারটা এমন একটা কম হয়েছে যেমন গায়ে গায়ে গেছে। যার জন্য ওই মার্কসটা বাড়ি রাখতে হয়, ইন্টারভিউ কোনো খারাপ করবে। আচ্ছা অনলাইন যারা তারা লিখে নিয়েছো তো? লিখে নিয়েছি, লিখে নিয়েছি স্যার। ওকে ওকে। আচ্ছা এটা তাহলে মুছে দিলাম। কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার আপডেট থাকবে, তাতে অনেক সুবিধা হবে। হাজার থেকে 600 বেশি।
স্যার লেখাগুলো বোঝা যাচ্ছে না এই কালারে মনে হয়। কালারটা বোঝা যাচ্ছে না? আচ্ছা কালার চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে কত পড়েছিলাম? 1500 থেকে 1000 পড়েছিলাম। তারপর কত পড়েছিলাম? 3000 থেকে 1500। তারপর পড়েছিলাম 3000 থেকে 1500, তাই তো? প্রথমে আমরা ঋগ্বেদ পড়েছিলাম, বেদের ভাগ পড়েছিলাম, তাই তো? বেদের 4টে ভাগ, তার প্রত্যেকটা ভাগ কোন ভাগে কি বলা আছে পড়েছিলাম। তারপর আমরা পড়েছিলাম হরপ্পা এবং মহেন্দ্র সভ্যতা পড়েছিলাম, তাই তো? মোটামুটি আলটিমেটলি একটা কনসেপ্ট হয়েছে যে আমাদের কোন টাইম ফ্রেমে কোনটা ঘটেছিল। হ্যাঁ বলে দিচ্ছি। হ্যাঁ বলে দিচ্ছি। আমাদের এখন এডি শুরু হয়নি, আমি আগের দিন তোমাদের বললাম না, বলেছিলাম তো এই বিসি ক্রাইস্ট আর এডির গল্পটা। হ্যাঁ এবার আমি বলে দিচ্ছি যে বিফোর অর্থাৎ বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের আগের যত ঘটনাগুলো আমরা গ্রাফের এবং বুঝেছিলাম যে গ্রাফের হয়তো যীশু খ্রিস্টের জন্মের পর থেকে তারপর থেকে প্লাস থেকে ধরা, বাকি দিকটা মাইনাস, এবং মাইনাস থেকে যত ধরে তত বাড়তে থাকে। এবং সেইখান থেকে 3000 থেকে আমরা ধরেছিলাম 1500, এবং 1500 থেকে 1000, এতদূর পড়া হয়ে গেছে। আজকে বলবো 1000 থেকে 600। কমে আসছে কেন? যেহেতু আমরা মাইনাস মাইনাস 5 মাইনাস 4 মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1, তারপর এখান থেকে আসছে প্লাস 1, আর এইখানে হচ্ছে খ্রিস্টাব্দ। এইখানে খ্রিস্টাব্দ শুরু হয়, কিন্তু আমাদের এই সাল থেকে এই দিকে ঘটনার দিকে যাচ্ছে, তাই বেশি সাল থেকে কম সালের দিকে যাচ্ছে, ঠিক আছে? আর এইখানে ঘটনা যখন হয় লেখা হয় এডি লেখা হয়। এডি সাধারণত জন্মের আগে বড় সাল দিয়ে ছোট দিকে যাওয়া হতো। হ্যাঁ বলে দিচ্ছি। বিসি অর্থাৎ বিফোর ক্রাইস্ট, বিসি মানে বিফোর ক্রাইস্ট, মানে যিশুর জন্মের আগে। এইখানে যিশুর জন্ম হয়, তাহলে তার আগে ঘটনা ঘটেছে, তার আগে তো কিছু না কিছু লিখ, এবং সেটাকে যারা ঐতিহাসিক তারা একটা ভাবে কাল নির্ণয় করার পদ্ধতি বের করেছে, এবং সেখানে গ্রাফে যেটা আমার বসে, ক্লাস 10 এ গ্রাফ ছিল, যে গ্রাফে আমরা মাইনাস বসাই না, মাইনাসটা পা দিয়ে গুণ করে বসাই, যে -3 মানে কোন দিকে? এইদিকে। প্লাস মানে এদিকে বসতে, তাই না? এক্স ওয়াই যে মানটা বসানো হয়, যে প্লাস হলো আমরা এদিকে গুণ 1 2 3 হোক, আর মাইনাস হলো এদিকে, যত বাড়তে তত বাড়বে। এক্স্যাক্টলি সামনে যে যদি আমাদের বেশি সাল যিশুর জন্ম এখানে, তো এখানে যত পিছনে যায় তত এইখান থেকে 6 থেকে 5, মানে ঘটনা যদি এখান থেকে এতটুকু ঘটে তাহলে 6 থেকে 3 অবধি। তাই প্রথমেই আমরা পড়েছিলাম ঘটনার ডিফারেন্সটা অনেক দূরে বলছে। হ্যাঁ যত এই বেশি আছে মানে মাইনাসের দিকে, মানে বেশি লেখা হচ্ছে, বেশি ঘটবে, তাতে কমের দিকে আসছে কেন? প্রশ্নটা আমাদের কমের দিকে আসছে কেন? 600 থেকে 1000 হওয়ার কথা ছিল, আসছে এই জন্য যে আমাদের এই ভ্যালু হচ্ছে আমাদের স্কেল নির্ণয় করা, এবং ঐতিহাসিক এভাবে হিসাব নির্ণয় করেছে, তাই আমরা সেভাবেই করি। ওকে আচ্ছা পরবর্তী বই চলে যাবো আমরা। দেখো আগের যে ঘটনাগুলো আমরা পেয়েছিলাম সেই ঘটনা আমরা দেখবো। ইতিহাসের হচ্ছে গল্প মানে সাল তালের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাক্ট গুলো, কোন টাইম ফ্রেমে কোনটা হয়েছে। তাতে কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তো সাল ভুলে যাবে, বাট কনসেপ্ট আমরা বলে দেবে যে এই টাইম ফ্রেমের মধ্যে হয়েছে, তাই তো? কিরকম তোমার জানো? আচ্ছা আমরা আগের দিন পড়েছিলাম হরপ্পা মহেঞ্জোদারো, পড়েছিলাম তোমাদের একটা ট্রিক্সও বলে দিয়েছিলাম যে হরপ্পা মহেঞ্জোদারো সাল কিভাবে মনে রাখবে। হরপ্পা আগে ঘটেছিল না মহেন্দ্র আগে ঘটে? কোনটা মানে যে খনন কার্য শুরু হয়েছিল কোনটার আগে হয়েছে? হরপ্পা। মহেন্দ্র পরে, তাই তো? হরপ্পা কত সালে? 1900 কে করেছে? হরপ্পা কত সালে কে করেছে? এই মিস্টেকটাই হয়, তোমরা সবাই জানো, আমি প্রত্যেকেই আমি দেখেছি, আমার আমি প্রত্যেকেই পড়ে এসেছি, ক্লাস 2 3 4 5 এর প্রত্যেকে। হ্যাঁ কিন্তু নাম মনে আছে, কিন্তু কে কার ঘাড়ে এটাই মিস্টেক, কার ঘাড়ে আছে এটাই মিস্টেক। আগের দিন তোমাদের বলেছিলাম যে বড় সংখ্যা হরপ্পা সংখ্যাটা ছোট, দয়ারাম সাহানি ছোট, সালও কম 21,
মহেন্দ্রের সংখ্যাটাও বড়, মহেন্দ্রের অক্ষরগুলো বড়, এবং তার নামটাও বড়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এবং তার সালটাও বেশি, 1920, তাই তো? এভাবে মনে রাখো, নাহলে পরীক্ষা হলে তুমি জানো কিন্তু নেগেটিভ টেমে যাবে, এবং নেগেটিভের জন্য আমাদের সিলেকশন। আমরা জানি না, আমরা জানি না এমনটা না, প্রত্যেকেই জানি, অনলাইন যারা তাদেরকেও বলি যে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমাদের কনসেপ্ট মিস্টেকের জন্যই বেশিরভাগ। আচ্ছা, এবার চলে আসি পরবর্তী বইটি, মানে বেদের পরবর্তী যুগ। আমরা বেদের টাইমে দেখবো যে ঋগ্বেদ, বেদের কটা ভাগ পেয়েছিলাম? ঋক্সাম, চারটে স্যার। হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকটা বেদের আরো 4টে করে ভাগ পেয়েছিলাম। কি কি পেয়েছিলাম? অনলাইন কে আছো বলো দেখি, অনলাইন কে আছো বলো একবার, যে প্রত্যেকটা বেদের আরো 4টে করে ভাগ পেয়েছি, লিখে দিয়েছিলাম। অনলাইন অঙ্কুর আছো, আর কে আছে জানো? রাহুল, অঙ্কুর আছো, রাহুল আছো, বলো। আচ্ছা, ওটা রিভাইজ করা হয়নি স্যার, ওই ভুলে গেছি। প্রত্যেকটা বেদের আরো 4টে ভাগ, স্যার বলবো, আরণ্যক আর উপনিষদ, তাই তো? স্যার বলবো। হ্যাঁ, আমি বলে দিলাম তোমাদের, শোনো, ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক এবং উপনিষদ। প্রত্যেকটা টেক্সট পড়ার পর একবার রিভাইজ করবে, তাতে সুবিধা হবে, নাহলে ভুলে যাবে। কারণ এখান থেকে যখন মধ্যযুগে ঢুকে যাবো, দেখবে এই প্রাচীন যুগ সব ভুলে যাচ্ছে। আসলে স্যার মানে আপনার কথাটা মানে আমার নেটওয়ার্কটা খারাপ যাচ্ছে, তো ওই জন্য কথাটা কাটা কাটা আসছে, ওই জন্য মানে বুঝতে পারিনি, নাহলে বলে দিতাম এটা পড়া আছে। আগে আপনি তো আগের বারে সিন্ধু সভ্যতা ওই যে সেই কি ধোলাভিরা পর্যন্ত লিখিয়েছিলেন, যেটা সবচেয়ে নতুন প্রত্নতাত্ত্বিক কেন্দ্র 1998 থেকে 2005। হচ্ছে এলাকা যেটা করেছে, চিহ্নিত করেছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সিন্ধু সভ্যতা আমরা একটা প্রাচীন বন্দর পেয়েছিলাম, বন্দরটার নাম বলতে পারো কোথায়? হ্যাঁ স্যার বলতে পারবো, লোথাল বন্দর। লোথাল বন্দর। হ্যাঁ, 1935 সালে একটা সামুদ্রিক লোথাল বন্দর হয়ে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা। আচ্ছা, এবার এই জায়গাটা দেখি, পরবর্তী বৈদিক যুগ আমরা যদি দেখি, যে পরবর্তী বৈদিক যুগে আমরা পাবো যে বেদের পরবর্তী যুগে কি কি সৃষ্টি হয়েছে, এবং সেটাকে বলছি আমরা মহাকাব্যের যুগ। তাহলে যদি মহাকাব্য দেখি, আমাদের দুটো মহাকাব্য কি কি পাবো? রামায়ণ এবং মহাভারত। প্রত্যেকেই গল্প জানি, রামায়ণ থেকে অনেক গল্প জানি, এবং মহাভারত থেকেও জানি। এবং মহাভারতের হচ্ছে কিছু অংশ পাঠটি হচ্ছে গীতা তৈরি, তাই তো? মহাভারতের কিছু অংশ বাণী নিয়ে হচ্ছে, কৃষ্ণের বাণীটা হচ্ছে গীতা। কৃষ্ণের বাণী হচ্ছে কাকে শুনিয়েছে? অর্জুনকে শুনিয়েছে। এই ঘটনাই হচ্ছে গীতা, এবং তাদের শ্লোক কটা? 700। গীতার শ্লোক আগে লিখে দিয়েছিলাম, গীতার শ্লোক হচ্ছে 700টা, অনুবাদ করেছিল, লেখা হয়েছে। আচ্ছা, মহাকাব্যের যদি দুটো মহাকাব্য লেখা হচ্ছে রামায়ণ, রামায়ণ কে রচনা করছে এটা? বাল্মীকি। যেহেতু এই টাইম ফ্রেমে 1000 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে পরবর্তী বৈদিক যুগ মহাকাব্যের যুগ বলা, ঠিক আছে? তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে, কোশ্চেন এমন হতে পারে যে রামায়ণ মহাভারত যে সময় তৈরি, টাইম ফ্রেম হয়তো দিন 3000 থেকে 1500, 1500 থেকে 1000, 1000 থেকে 600। তো বহুত টাফ কোশ্চেন, কিন্তু কোশ্চেনে টাফ না, আমরা সেই জায়গাটা মিস্টেক করে এসেছি, বাট ওভারলুক করে এসেছি। যে রামায়ণ জানি তো এ লিখেছে বাল্মীকি, আর মহাভারত লিখেছে ব্যাস, তাই তো? ব্যাসদেব বল। তো সেখানে যদি আমরা মিস্টেক হয়ে যায়, তাহলে এই টাইম ভেবে দেখবো যে এটাকে আমরা এপিক যুগ বলা, মহাকাব্যের যুগ বলা, যদি এই টাইম ভেবে লেখা। এবং এই টাইম ফ্রেমে হচ্ছে সবচেয়ে বেশি যেগুলো তৈরি হয়েছিল, যে আমরা আগের ফ্রেমে দেখেছি, আমরা কি কি দেখেছি, যে মানুষ সেই সৃষ্টি হয়েছিল, যে মানুষের বর্ণাশ্রম প্রথা, কিন্তু সেই বর্ণাশ্রম প্রথা ইমপ্লিমেন্ট সমাজে মতো হয়নি, তৈরি হয়েছে কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে এই টাইম ফ্রেমে।
মহাভারতের যুগ থেকে দেখে শূদ্রদের বিশাল নিচু চোখে দেখা শুরু। মানে সমাজের চরম অবস্থা সৃষ্টি হয়েছে এই জায়গাতে, বুঝতে পারছো? সমাজের যে অবক্ষয় শুরু হয়েছিল এই জায়গায়, এই টাইমটা অগাধ মানুষের উপর পীড়ন শুরু হলো। শূদ্রদের তুলতে দেওয়া হলো, শূদ্র দ্বারা কোনো কাজ হবে, ক্ষত্রিয়দের যুদ্ধ ছাড়া কোনো কাজ করবে না। এই টাইম, এই টাইম ভেবে কি কি পাবো আমরা দেখবো। এই টাইম ভেবে হচ্ছে বাল্য বিবাহ, বাল্য বিবাহ, বিবাহ, বর্ণভেদ। বর্ণভেদ কথা জানো? এই চারটে আমাদের বর্ণ ব্যবস্থা আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এবং শূদ্র জাতি সবচেয়ে ধরা হয় নিচু শ্রেণীর জাতি। এবং এখানে একটা ইম্পর্টেন্স গল্প আছে, যেটা ইতিহাস মানে আমাদের গল্পের আগে মনে রাখতে হবে, যে আমাদের পুরো মুখস্থ সাহস মুখস্থ ইম্পর্টেন্ট, আমাদের গল্পের আগে মনে রাখতে হবে। এবং এই যে বর্ণভেদ কথাটা আমাদের এই সময় এই কথাগুলো প্রবল আকার সমাজে ধারণ করেছে, ঠিক আছে? মহাকাব্যের যুগে যদি দেখি যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পাবো যে মহাকাব্যের দৃষ্টিতে, কিন্তু এই কথাগুলো সমাজে প্রভাব বিস্তার করেছে। এবং এই বর্ণভেদ কথা যদি দেখি যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণরা সমাজে সবসময় আধিপত্য বিস্তার করে রেখেছে, যে ব্রাহ্মণ যা বলবে তাই করতে হবে। বাজিরাও মস্তানি সিনেমা দেখেছো না? দেখেছো তোমরা? তখনই বাজিরাও মস্তানি সিনেমাতে দেখবে যে বাজিরাও মস্তানি, দ্বিতীয় বাজিরাও গল্প আছে না, দারুণ দারুণ কাহিনী, দারুণ দারুণ কাহিনী, সিনেমা দেখবে, খুব দারুণ দারুণ তথ্য আছে। বলছে ওইখানে ব্রাহ্মণ যা বলবে তাই মেনে নিতে হবে সমাজকে, সোসাইটিতে। সেটাই চলতো এই সময়। তো ব্রাহ্মণ এই উচ্চ শ্রেণীর যারা মানুষ ছিল, তো তারা কি কখনো নিচু শ্রেণীর মানুষ উঠতে দেবে না? ক্ষত্রিয়কে কেন দেবে? যদি প্রাধান্য দিয়ে দেয় কিন্তু ব্রাহ্মণ সমসাময়িক, তাহলে কি হবে? তাহলে ওদের আধিপত্য থাকবে কি? থাকবে না। ঠিক সেই সময় কাহিনী হচ্ছে মহাভারতের কাহিনী। দেখো মহাভারতের কাহিনী, কর্ণকে বলছে রাজাদের সঙ্গে যুদ্ধ করতে পারবে। কর্ণের কাহিনী এমনই না যে কর্ণ হচ্ছে শূদ্র জাতির ছেলে, ও কেন রাজাদের সঙ্গে যুদ্ধ করবে? অর্জুনের সঙ্গে যুদ্ধ লাগারও প্রয়াস করেছে বারবার, প্রত্যেকটাই। যদি তোমরা মহাভারত দেখো তোমরা বুঝতে পারবে। দেখেছো না? এবার মহাভারত দেখবে কর্ণকে বারবার বলে তুমি শূদ্রের নিচে কিভাবে ক্ষমতা হয় একটা এই যুদ্ধ। সেই সময় কেন ওইগুলোই কনসেপ্ট, যে ওই সময় কি হতো সমাজ, কারণ সেই সময় প্রত্যেকটা টাইম ফ্রেমে যে কি ঘটতো সেই সময় বই পড়লে অবশ্যই জানা। তো সেই টাইম ফ্রেমে দেখা আছে সবচেয়ে নিচে আছে কারা? শূদ্র। সেই নিচু জাতির একজন ব্যক্তিত্ব হচ্ছে ভীমরাও রামজি আম্বেদকর। লাস্ট মৃত্যুদিন কবে গেছে? 6th ডিসেম্বর। 6th ডিসেম্বর গেছে ভীমরাও রামজি আম্বেদকর। 1891 সালে জন্ম আর 1956 মৃত্যু, ঠিক আছে? 6th ডিসেম্বর। যে পরীক্ষার কাছাকাছি যে ডেটগুলো পড়বে সেইগুলো তোমার ইম্পর্টেন্ট। এবার আমরা আসছি যে এই বৈদিক যুগে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট দেখছি যে পরবর্তীকাল আমাদের লাগবে, পরবর্তী টেক্সটেই লাগবে, যে প্রতিবাদী আন্দোলন শুরু। এই বৈদিক যুগে, পরবর্তী বৈদিক যুগের পর শুরু হবে আমাদের প্রতিবাদী আন্দোলন। আমরা বৌদ্ধ পাবো, তারপর আমরা মহাবীরকে পাবো, জৈন ধর্ম। তো যারা কেন উঠে এসছে? তোমাকে যদি রেগুলার অত্যাচার তুমি একটু প্রতিবাদ করবে না? করবে তো? তারই ফলশ্রুতি আসবে প্রতিবাদী আন্দোলন। এই বৈদিক যুগ পেরিয়ে ঢুকে যাবো আমরা হচ্ছে প্রতিবাদী আন্দোলন, টাইম ফ্রেম অনুযায়ী। ওকে, ভীমরাও রামজি আম্বেদকর গল্পটা করে নি, যে 6th ডিসেম্বর হচ্ছে মৃত্যুদিন লাস্ট পালন করা হয়, তাই তো? এবং ভীমরাও রামজি আম্বেদকর সেই টাইম ফ্রেমে, যে টাইম ফ্রেমে তিনি সংবিধান লিখছেন, সেই সময় কি সোসাইটিতে উচ্চ শ্রেণীর লোক ছিল না? ব্রাহ্মণ ছিল না? আর কেউ ছিল না? ছিল। কেন ওটা শূদ্র জাতির লোক দিয়ে লেখানো কেন? মাথায় রাখা উচিত। সোসাইটি সবসময় তো উচ্চ লোক দ্বারা চলাফেরা করে। তাহলে ভীমরাও আম্বেদকরের বার্থডে কবে ছিল? বার্থডে সম্ভবত 14 নভেম্বর। দেখতে ওটা মনে পড়ছে না। 1981 থেকে 1891 জন্ম, 1891 1891 থেকে
আর মৃত্যু হচ্ছে 1956 সেই টাইম ফ্রেমে ভীমরাও রামজি আম্বেদকরের মতো আর কোন শিক্ষিত ব্যক্তিবর্গ ছিল না। তিনি যে সমস্ত ডিগ্রি করেছে এখন মতো অনেক ইন্ডিয়ান শোনেনি। 14 এপ্রিল তাই তো? হ্যাঁ, কনফার্ম হয়ে যাবে, সবচেয়ে বেটার। 1891 তাই তো? 1891 1956 এই টাইম ফ্রেমে লিখে নেবে যে এই টাইম কেন এই হচ্ছে, কারণ সমাজ যত বেশি অত্যাচারিত হবে তার থেকে সেই ভালো জিনিসগুলো উঠে আসবে। তারই ফলশ্রুতি আমরা দেখবো ভীমরাও রামজি আম্বেদকরের এই যে ভারতের এত বড় একটা কনস্টিটিউশন, লার্জেস্ট ডেমোক্রেসি বলা হয়, ডেমোক্রেসিকে লার্জেস্ট ডেমোক্রেসি বলা হয় না, তো সেখানেই দেখো হ্যাঁ রিটেন কনস্টিটিউশন পার্ট পড়ছো তোমরা, ওইখানে নিশ্চয়ই পড়াচ্ছি। এবং সেখানে পড়বে তো, ক্লাস করেনি কালকে হয়েছে না? আচ্ছা হ্যাঁ, এবার দেখো ভীমরাও রামজি আম্বেদকর প্রতিটা দিক খেয়াল রেখেছে এবং তিনি ডিগ্রি করেছেন ডিএসসি। অনেক ভারতীয় জানেই না ডিএসসি মানে ডক্টর অফ সায়েন্স বলে। এই হচ্ছে ভীমরাও আম্বেদকর, কত তিনি স্যাক্রিফাইস করেছেন। তাকে বলছে জল খেতে দেওয়া যাবে, বলে এখানে উঁচু শ্রেণীর লোক জল খায়, তুমি বাইরে থাকো, তোমাকে জল করতে ঘুরিয়ে দেওয়া। কত রিজেক্টেড হয়েছে, স্কুলে যাচ্ছে বলে তুমি বাইরে পড়ো, কত রিজেক্টেড হয়েছে। এর চেয়ে বড় উদাহরণ আছে? তিনি লিখছেন ভারতের সংবিধান। ভাবো দেখি কত ভারত যে কিভাবে চলবে। তখনকার মতিলাল নেহরু রিপোর্ট এসেছিল 1920 এসেছিল না? মতিলাল নেহরু রিপোর্টকে সবথেকে খারাপ বলা হয়েছে যে এই রিপোর্ট হলে ভারতের দাঙ্গা শুরু হয়ে যাবে। নেহরু রিপোর্ট বলা হয়, পড়ে দেবে যেমন আরো ভালো। যে ভারতীয়রা চেয়েছিল যে কলম্বিয়া থেকে চাইবে যে একটা খসড়া দেওয়া যে আমাদের সংবিধান কিভাবে লিখবে। সেই টাইম থেকে কলম্বিয়া থেকে ডিএসসি ডিগ্রি করে এসছে আমাদের হচ্ছে ভীমরাও রামজি আম্বেদকর। ওদেরকে চিঠি লিখে জানালো ভারতীয় সংসদ যে আপনার দেশে এরকম একটা সোনার তারা রয়েছে, আমরা আমার কাছে কেন এসছে? তখন ভীমরাও রামজি সবাই হুলুস করে গেল, চেয়ারম্যান করে দেওয়া হলো খসড়া করে, তাই তো? 11 ওখানে ড্রাফটিং জানতো। কেউ একদিন যদি হাত নেই কতটা ভ্যালু, ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্টলি তা। যদি আমরা দেখে নিই যে সেই টাইম ফ্রেমে শূদ্রদের প্রচুর অত্যাচার করা এবং তার ফলশ্রুতিতে পরবর্তী যুগে এই যুগে আর কিছু দেখে নেব যে বাল্যবিবাহ হলো, বহুবিবাহ, বর্ণভেদ প্রথা, এইটা চরমাকার কোশ্চেন আসে যে বাল্যবিবাহ, বহুবিবাহ এবং বর্ণভেদ প্রথা চরমাকার ধারণ করছিল যে যুগে। পরবর্তী বই টাইম ফ্রেম লিখতে পার, মহাকাব্যের যুগ লিখতে পার, এই জন্য এগুলো লিখে দিয়েছে। ওকে আচ্ছা, এবার পরবর্তী দেখবো আমরা সিন্ধু সভ্যতার সময় কি কি পেয়েছি আমরা, যে মৃতদেহ তারা কি করতো, কবর দিত এবং দাহ করতো, তাই তো? এই যুগে এসে কি করলো, কারা এলো? ব্রাহ্মণরা এলো। ব্রাহ্মণরা কবর দেবে কখনো? কখনোই কবর দেবে না, যা চলে যাবে, কিন্তু কবর দেবে। তাহলে এই যুগের বৈশিষ্ট্য কি থাকবে? প্রধান বৈশিষ্ট্য থাকবে মৃতদেহ তারা পরদিন দাহ করতো। আচ্ছা, তাহলে এই টাইম ফ্রেমে কি কি পেলাম? এই কটা জিনিস পেলাম যে পরবর্তী বৈদিক মহাকাব্যের যুগ, মহাকাব্য সৃষ্টি হলো। মহাকাব্য সৃষ্টির সময় কি হলো? বর্ণভেদ প্রথা চরম আকার ধারণ করলো এবং ব্রাহ্মণ ক্ষত্রিয়রা বৈষ্ণব শত্রুদের অগাধ অত্যাচার শুরু করলো। ঠিক আছে, যত এই যে টাইম ফ্রেম লাস্টের দিকে গেছে তত ব্রাহ্মণরা কাউকে মানা শুরু করলো। প্রথম ক্ষত্রিয়দের প্রায়োরিটি দিত, কিন্তু পরবর্তী যখন বুঝতে পারলো যে ক্ষত্রিয়দের প্রায়োরিটি দিই তাহলে ওরা এসে আমাদের ফের আবার মাথা চড়ে বসে, আমাদের এই রমরমা থাকবে না, ক্ষত্রিয়দের ফের অত্যাচার করা শুরু করবো এবং তার পরবর্তীকালে আমরা পাবো প্রতিবাদী আন্দোলন।
এবং প্রতিপালকের দুটো ব্যক্তিত্ব পাবো, এটা হচ্ছে বুদ্ধদেব গৌতম বুদ্ধ, আর একটা হচ্ছে মহাবীরকে পাবো। আচ্ছা, এই টাইম ফ্রেমে আরেকটা জিনিস যেটা দেখে নেবো যে গোত্র, আমাদের যে বিয়ে কিংবা হোমের সময় লাগে না গোত্র কি তোমার, এই গোত্র আমরা পাই অথর্ববেদ। মানে গোত্র সম্পর্কে অগাধ আলোচনা শুরু হলো এই টাইম ফ্রেম। মানে ঋগ বৈদিক যুগে, যখন ঋগ বৈদিক যুগে পড়ছিলাম তখন কিন্তু আমরা এই গোত্র নিয়ে অত নেই, গোত্র আছে কোথায় জানি, কিন্তু কার কি গোত্র, এই গোত্রের সঙ্গে এই গোত্রের বিবাহ হবে না, এই গোত্রের সঙ্গে এই বিবাহ, এই অনাচার ঘটে যাবে, এইগুলো ঘটলো এই টাইম। গোত্রটা আমরা পাই কোন সময়, গোত্র সময় এই অগাধ প্রচলন শুরু হলো, যে গোত্র নিয়ে যে এখন যেন অনেক কমে গেছে, কিন্তু পরবর্তী বৈদিক যুগ হচ্ছে গোত্র নিয়ে, যে ওই গোত্রের ছেলের সঙ্গে এই গোত্রের বিবাহ একদম হবে না, দিলে কি হবে, পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে জল বেড়ে যাবে। অনেক গল্প বলেছে। আচ্ছা, তাহলে গোত্র ধারণা আমরা কোথায় পাবো? গোত্রটা যেমন আমাদের এখন নরমালি যেমন জাতিটা বেশি, মানে জাতপাত বেশি মানে এ করে, সাবকাস্ট যেগুলোকে মানে ডিভাইড করে, সাবকাস্টের পরেও একটা জিনিস থাকে যেটা বলেছি, ধরো সাবকাস্টের মধ্যে তো গোত্র চেঞ্জ হয়। হ্যাঁ, না বলছি জাতি কমিউনিটির মধ্যে চেঞ্জ হয়। গোত্র অর্থাৎ তোমার হচ্ছে একটা বিধিনিষেধ আছে, যে তুমি জাতিতে হচ্ছে এই, তোমার হচ্ছে এইটা খাওয়া যাবে, মানে তোমার হচ্ছে তোমার সোসাইটিকে বাহন করে নিয়ে যায় এই, কারো কুর্ম গোত্র আছে, সে এইটাকে কোনো মারতে পারবে না, পুজো করতে পারবে, কারণ কচ্ছপ গোত্র আছে, ঠিক আছে, কাশ্যপ গোত্র আছে, এদের বিভিন্ন গোত্র, তাদের ওই শ্রেণীটাকে তারা কি করতে পূজা করে চলবে, মানে তার সোসাইটিকে বহন করে চলেছে যুগ যুগ ধরে কে, মানে ওই ঋগ বৈদিকের কাহিনী অনুসারে। আমরা তো জানি না কে বই করে চলছে, আমরা খাচ্ছি যাচ্ছি তো ঘুমাচ্ছি, কি করে জানো কে বলছে? ধরা হয় যে ব্রাহ্মণরা বল যারা পুজো করতে আসে, যে তোমার যে এই যে বংশধারা কি বই নিয়ে আছে, এই সেইটা বই নিয়ে আছে, তাই তোমার গোত্রটা খুব বুঝলে। আচ্ছা, এখানে একটা পাবো কি হচ্ছে, গোত্র পাবো কোথায়, গোত্র ধারণা, গোত্র ধারণা হচ্ছে অথর্ববেদ। গোত্র ধারণা কোথায় পাবো আমরা, অথর্ববেদ। এবং গোত্র নিয়ে প্রবল আকার ধারণ করলো, যে গোত্র ছাড়া বিবাহ হবে না, গোত্র ছাড়া হোমযজ্ঞ হবে না, এই টাইম থেকে শুরু। তাহলে এই মহাকাব্যের যুগে কি কি স্টোরিটা হ্যাঁ, ভগবানটা কি ত্রেতা যুগের এটা কেউ ব্যাপারটা চালু করেছে না, কারা চালু করেছিল ওটা জানি না, আমরা জানি গোত্র সম্পর্কে কোথায় লেখা আছে, ধরো তোমার মনে করো হ্যাঁ অথর্ববেদে গোত্র সম্পর্কে বলা আছে, কিন্তু এই যে ইমপ্লিমেন্ট সোসাইটিতে ইমপ্লিমেন্ট করে, সোসাইটিতে বলা হচ্ছে যে সোসাইটিতে এটা চালাতে হবে, ও কোন গোত্র না ওখানে বসাতে হবে, ওই গোত্র মানে এখানে বসবে, ওই গোত্র মানে এখানে বসবে, এই যে অগাধ প্রচলন সেটা শুরু হলো এই সময়। কিন্তু গোত্র নিয়ে কি হয় না কে কনসেপ্ট হলো সেটা আমাদের জানা। গোত্রের ধারণা যদি দেখি আমরা, সেটা পাবো অথর্ববেদে। আর আগের দিন আমরা পেয়েছিলাম যে সত্যমেব জয়তে, কোথায় পেয়েছিলাম আমরা, আমাদের অশোক এমএল আছে তার নিচে লেখা থাকে, তাই না, লিখে দিয়েছিল, ওরা দেখ পরীক্ষায় কখন কিভাবে দেবে বলা যায়। গোত্র ধারণা পেয়ে গেলাম আমরা অথর্ববেদ। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা লিখে নেবো, যে পৃথিবী সৃষ্টির রহস্য আলোচনা শুরু হলো, যে পৃথিবী সৃষ্টি হয়েছে কিভাবে, কেন হয়েছে, কারা করেছে, ওই হিন্দুরা করেছে না মুসলিম না খ্রিস্টান না জৈন করেছে, এই নিয়ে যখন চর্চা জোর আকারে শুরু। এবং তখন থেকে আমাদের বলা হচ্ছে, আগেই বলা ছিল যে বিশ্ব ব্রহ্মাণ্ড ইউনিভার্স, তাই তো, অরিজিন অফ ইউনিভার্স পাওয়া যায় আমাদের ঋগ্বেদ, প্রাচীন বেদ পেয়েছে, তাই তো। তাহলে পরবর্তী যুগে এর বাইরে আর কিছু নেই, মানে পরবর্তী বৈদিক যুগে। হ্যাঁ, আরেকটা জিনিস এ করে নেওয়া যেতে পারে, এটা হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারো যে টাইম ফ্রেমের কথা বলেছিলাম, সেই টাইম ফ্রেমে একটা ইম্পর্টেন্ট জিনিস বলেছিলাম, সেই যুগের বৈশিষ্ট্য, যে তারা লোহার ব্যবহার জানতো না, তাই তো, বারবার কোশ্চেন এসছে, অনেকবার রিপিট হয়েছে, লোহার ব্যবহার জানতো না, আমার ব্যবহার জানতো না,
তামা এবং ব্রোঞ্জের ব্যবহার জানো। আমার এবং মানুষের ব্যাপারটা লোহার ব্যবহার হচ্ছে এই টাইম ফ্রেমে শুরু হয়েছে। ঠিক আছে? পরবর্তী বৈদিক যুগের হচ্ছে একটা মোস্ট মোস্ট ভাইটাল জিনিস, সেটা হচ্ছে যে লোহার ব্যবহার এই সময়তে শুরু হয়। রক্ত বানাতো জানো। অনলাইন যারা আছে তারা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ওকে, হয়েছে তোমাদের হয়েছে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী বৈদিক যুগে এই কোটাই ডেফিনেশন দেখে নিলেই যথেষ্ট, মোটামুটি আর কি কনসেপ্ট থাকবে যে এই যুগে কি হচ্ছে, ব্রাহ্মণ শ্রেণীরা নিচু শ্রেণীদের অগাধ অত্যাচার করছে। তার ফলশ্রুতিতে আমরা দেখবো যে এই মহাকাব্য যুগ ছিলেন এবার তো প্রতিবাদী আন্দোলন। প্রতিবাদী আন্দোলন পেয়ে যাবো। টাইম ফ্রেমটা কি আছে? টাইমটা বলে দিচ্ছি। একজন একজন করে টাইম মহাবীরকে নাম। তাহলে এই প্রতিবাদী আন্দোলন আমরা দেখছি ঋগ বৈদিক যুগ, পরবর্তী বৈদিক আমরা প্রতিবাদী আন্দোলন কেন বলছি, কনসেপ্টটা এখানে আসে। অনেক ক্ষেত্রে পরীক্ষার কোশ্চেন করতে পারে, ইন্টারভিউতে কোশ্চেন করতে পারে যে আমরা ঋগ বৈদিক যুগের পরে পরবর্তী বৈদিক তার বলছে প্রতিবাদী আন্দোলন, কেন বলছে, কেন বলছে স্যার আমি তো জানি না। সমাজের এই জিনিসগুলোকে প্রোটেস্ট করা হয়েছে। বলতে হবে এটাই যে পরবর্তী বৈদিক যুগ যে টাইম হাজার থেকে তোমার বলার দরকার নেই, পরবর্তী বৈদিক যুগে বর্ণভেদতা চরমাকার ধারণ, ফলে ব্রাহ্মণরা নিচু শ্রেণীতে অগাধ অত্যাচার শুরু, অগাধ অত্যাচার নিচু শ্রেণী কি করবে, অবশ্যই প্রতিবাদ করবে। সেখান থেকে আমাদের প্রতিবাদী আন্দোলনের ধারণা তৈরি, এবং প্রতিবাদী আন্দোলন দুজন মহান ব্যক্তিত্ব পাবো যে আমরা এখনো কি করি, পুজো করে যাই। আমাদের এখানে নেই, বাট বিভিন্ন জায়গায় আছে। ভুটান, নেপাল, চীনে চলে যাও, বুদ্ধদের অগাধ আধিপত্য, তাই তো? চীন টোটাল তো বলতে গেলে শুধু মানে বুদ্ধিজম। এখান থেকে প্রথমে আমরা জৈন পাবো, চীন থেকে জৈন শব্দের উৎপত্তি, ঠিক আছে? তাহলে প্রতিবাদী আন্দোলনের যে দুটো ধারা পাবো সেটা হচ্ছে দুটো ধারা পাবো, একটা জৈনদের পাবো, একটা পাবো বৌদ্ধদের পাবো। এবং তোমরা বারবার বারবার রিপিট করছি তোমাদের যে কেন হলো, বুঝলে? এবার আমরা দেখিনি জৈন ধর্ম যখন থেকে চালু করলো, জৈন ধর্মে যখন থেকে কনসেপ্ট আসা শুরু করলো, তখন থেকে আমরা হচ্ছে 23 জন টোটাল কজন তীর্থকর পাবো, 24 টোটাল 24 জন, তাই তো? ছিল মহাবীর, হ্যাঁ, পণ্ডিত ছিল হচ্ছে পরেশনাথ দাস, ফার্স্ট ছিল ছিল ঋষভ। বাকি মধ্যখানে যেন অতটা ভালোই ডেফিনেশন পাওয়া যায়। বলা হচ্ছে যে প্রবর্তক হিসেবে প্রথম প্রবর্তক হিসেবে কাকে বলা হয়, ঋষভ, তাই তো? ফার্স্ট ব্যক্তি ধরা হয়, হ্যাঁ প্রথম প্রবর্তক। আর প্রকৃত যদি বলা হয় তাহলে আমরা কাকে বলবো, মহাবীর, প্রকৃত প্রবর্তক। এটা মাথায় রাখবে সবসময়, প্রকৃত আর প্রথমের মধ্যে কিন্তু বারবার বলে আচ্ছা। হয়েছে? হ্যাঁ, প্রতিবাদের যে দুটো ধারা পাবো, একটা হচ্ছে জৈন ধর্ম, একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম পাবো।
তার আগে আমরা কি কি পেয়েছিলাম? সমাজের 4টি শ্রেণী ভাগ পেয়েছিল, বর্ণভেদ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই অত্যাচারের ফলে তার পরবর্তীকালে চলে এলো দুটো ধারা, একটা হচ্ছে জৈন ধর্ম, একটা হচ্ছে বৌদ্ধ। জৈন ধর্মরা কি বলছে এবং বৌদ্ধ ধর্মরা কি বলছে, কনসেপ্ট এখানে দুটো। জৈন ধর্মের মেন প্রবর্তক কে ছিল, তাদের উদ্দেশ্য কি? বৌদ্ধ ধর্মের মেন উদ্দেশ্য কি? প্রবর্তক কে, তাকে আমরা এখন মানছি। এখানে যে ফার্স্ট, হ্যাঁ এটা তীর্থঙ্কর। এবার তীর্থঙ্কর লিখতে পারো। তাহলে দুটো দিয়ে হবে না? হ্যাঁ স্যার এটা কি লিখলেন স্যার, তীর্থঙ্কর মুক্তির পথদাতা, এটা কি জিনিসটা বুঝতে পারলাম এটা? শব্দের অর্থ হচ্ছে মুক্তির পথ। বুঝতে পেরেছ? এরা প্রত্যেকেই তীর্থঙ্কর। এটা কত, এটা প্রথম 23 মানে 24। প্রত্যেকে তোমার যদি কোনো কোনো বই দেখো, জীবন মুখোপাধ্যায়ের বই পড়ো কিংবা যে কোনো কম্পিটিটিভ বই পড়ো, তাতে পেয়ে যাবে যে কে কততম তীর্থঙ্কর এবং কোথায় লেখা আছে। হুম, না ও আমার আমার পরিচিত একজন নিচেই থাকে, আমার শুনেছি পরীক্ষা টরীক্ষা দিচ্ছে আপাতত। আচ্ছা, এটা হয়েছে। তাহলে তীর্থঙ্কর সম্বন্ধে মূর্তি পথটা পেয়ে গেছি, এখানে পেয়ে গেছি। এবার বিশ্বনাথ পার্শ্বনাথ সম্বন্ধে আরো বেশি কিছু ডিটেলস জানা যায়, কতই জানো। আমরা জানি মেন হচ্ছে মহাবীর সম্পদ, যেটুকু পরীক্ষা আমাদের কোশ্চেন আসে। মহাবীরের আসল নাম, আগের নাম কি, বাবার নাম, মায়ের নাম, পুত্রের নাম, পুত্রের নাম এবং কোথায় জন্ম করেছিল, হ্যাঁ বৈশালী। এখন সেটা কোন জায়গা, এটাই হচ্ছে কোশ্চেন। কারণ আগেকার যে পুরোনো কনসেপ্টে যে কোশ্চেন টোটালি চেঞ্জ হয়ে গেছে। আমি দেখছি লাস্ট যদি 1 বছর দেখি, সেই যে মহাবীর কত সালে জন্ম, সেই কোশ্চেন হয় না। বলছে মহাবীর জন্ম হচ্ছে বৈশালী, এখন সেটা বুঝতে পেরেছেন? যে কোশ্চেন বৈশালীর নিকট পাওয়াপুরীতে বলে, কিন্তু বৈশালী লোকেশনটা কোথায়? এটা হচ্ছে কি নাম, জন্ম কত পেলাম, 540 BC। মাথা রাখবে কিন্তু এটা পরীক্ষা অপশনের দুবার দিয়েছে, আমি দেখি দুটো পরীক্ষা। এসসি দিয়ে 540 BC দিয়েছে, আর 540 আবার এডি দিয়েছে। হ্যাঁ, এইটা কিন্তু খুব খেয়াল হবে যে এখন কিন্তু আমাদের জন্ম শুরু হয় করিনি কিন্তু। ওই জন্য আমরা কিন্তু ওই কত থেকে শুরু করলাম, 1000 থেকে 600, 600 পর থেকেই শুরু করছি আমরা ফেরাবো। এই মধ্যে টাইম ফ্রেমটা অত কিছু জানা যায় না, ঠিক আছে? আচ্ছা, মহাবীর জন্ম আমরা 540 BC-তে পেলাম, তাই তো? আর জন্ম কোথায় পাবো আমরা, কোথায় পাবো? স্যার বলছিলাম এই 540 ভিজিট একটুখানি বলে দেবেন, 540 ভিজিটে মহাবীরের এই মানে জৈন ধর্মকে প্রবর্তক হয়েছিল এই সময়। আমাদের জন্ম আমরা আজকে এখন করছি না, ঠিক। মহাবীর জন্মগ্রহণ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাই তো? মহাবীর জন্মগ্রহণ করেছিল হচ্ছে 540 BC।
হ্যাঁ, বর্তমান সেটা মুজাফফরপুর জেলা, আগে সেটা বলা বৈশালী বলা। হ্যাঁ, আগে বৈশালী, এখন সেটা হচ্ছে মুজাফফরপুর। কুন্দগ্রামে, অনেক সব প্রশ্ন কুন্দগ্রামে যার জন্ম, যে মহান ব্যক্তিত্বের জন্ম, চারটা অপশন দিই। হ্যাঁ, পিতার দেওয়া মানে মহাবীরের পিতার দেওয়া নাম হচ্ছে মানে দিতে পারে যে বর্ধমান নিম্নোক্ত যে ব্যক্তির হচ্ছে পিতৃদত্ত নাম। লিচ্ছবি, বংশের কন্যা ছিল। হ্যাঁ, লিচ্ছবি হিসেবে জানি। হুম, আচ্ছা, বুঝলে লেখা। হচ্ছে হচ্ছে। মুছবে মুছতে হবে। হয়ে গেছে। হ্যাঁ, জৈমিক। প্রথম শিষ্যটা কি? জমি। বলা যাচ্ছে না? হ্যাঁ হবে বোঝা যায়। বুঝলে? মৃত্যু হয় পাওয়াপি পাও। ৭৬ বছর বয়সে। ৭২। ৭২ বছর বয়স। আচ্ছা, এখানে তো আরো অনেক কোশ্চেন আছে। এগুলো লেখা আছে তো, অনলাইন যারা আছো। হ্যাঁ স্যার লিখে হয়েছে। আর কোনো সমস্যা নেই। পঞ্চু ভুল করেছে। কোনটা? এপিএসআই কোনটা বলেছে? এবার আসছিল না?
কোশ্চেন ইম্পর্টেন্ট জিনিস আছে, কোশ্চেন কি আসছে তার উপর ডিপেন্ড করছে। একই টাইপের কোশ্চেন, বাট কোশ্চেনটার মধ্যে কি বলা আছে ওভারলুক করা, মানে তুমি যাতে মিষ্টিটা করে আসো টাইম ফ্রেমের মধ্যে তো ওইগুলো ওইটা হয়। কোন টাইম দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখো তোমরা। কল্পসূত্র। কল্পসূত্র এটা হচ্ছে ভদ্র লেখা, আর দ্বাদশ অঙ্গ এটা হচ্ছে স্থূল ভদ্রটা, এটা হচ্ছে সংকলন করছে। বাবু ভদ্র, স্থূল ভদ্র আর হচ্ছে ভদ্র। হচ্ছে এই দুটো দেখেছো, এই দুটো এই দুটো বারবার ইম্পর্টেন্স আছে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে নোট করে নিও। স্যার এটা কি লিখেছেন? বিহারের পাবা 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 হচ্ছে এটাই বলে, এটাই তোমাকে বলবো যে জৈন ধর্মের যারা ছিল তারা হচ্ছে পঞ্চ মহাব্রত পালন প্রত্যেক, এবং দেখা যায় যখন মহাবীর আসবে
তিনি ব্রহ্মচর্যরা যুক্ত করেছেন। তার আগে ছিল কি চতুর্জাম নীতি। লিখছো তুমি লাস্ট বেঞ্চ লিখছো? আচ্ছা, আমরা যদি আবার ওই টাইম ফ্রেমটা দেখে নিই, যে 1000 থেকে 600 BC-র মধ্যে যে অত্যাচারগুলো হতো, কি হতো, মানুষের হিংসা তিংসা সবকিছু হতো না? তো যার ফলে যদি আমরা যদি হিংসার কথা বলি, তাহলে লোক কেউ মেনে নেবে? তাই অহিংসার নীতি, দেখবে দুটো ধর্মই হচ্ছে অহিংসার নীতি মেনেছে। এই পঞ্চম মহাব্রতের মধ্যে কিছু পেয়ে যাওয়া হবে না। অহিংসা, সত্যবাদিতা, অচর্য মানে চুরি না করা, তারপর অপরিগ্রহ অর্থাৎ অপরের জিনিস গ্রহণ না হয়। অপরিগ্রহ, ধরো আমি ভালোবেসে দিলাম, গিফট দিই, বলছে ওটাও নেওয়া যায়। আর হচ্ছে কি হচ্ছে, লাস্টে করলো কি, ব্রহ্মচর্য যুক্ত করলো আমাদের হচ্ছে মহান চতুর্জাম নীতি। এটা হচ্ছে পঞ্চম মহাব্রত। এই কোশ্চেনে বারবার রিপিট হয়, তাই এটাকে দেওয়া হয় যে পঞ্চম মহাব্রত কারা পালন করত? বৌদ্ধ। পঞ্চম মহাব্রত ছিল হ্যাঁ, এটা বলা এই চারটে। আর এই হচ্ছে একটা হচ্ছে ব্রহ্মচর্য। 2 নম্বরটি অচৌর্য। হ্যাঁ, অচৌর্য মানে চুরি না করে। হ্যাঁ, এই যে ব্রহ্মচর্য, না সত্যবাদিতা মানে সর্বদা সত্য কথা। ইচ এন্ড এভরি পোর্শন অফ এভরি সিচুয়েশনে ইউ হ্যাভ টু টক ইন ট্রুথ। হ্যাঁ স্যার বলছিলাম এই ব্রহ্মচর্যে তাহলে এগুলো লেখা ছিল যে অহিংসা, চুরি না করা, অপরিহার্য, এইগুলো? ব্রহ্মচর্য টোটাল হচ্ছে অহিংসা, অচর্য, চারটে জিনিস ছিল জৈনরা পালন করতো, যে চতুর্জাম নীতি হতো। এবং মহাবীর আসার ব্রহ্মচর্য যুক্ত করে পঞ্চম মহাব্রত চালু করে জৈন। মানে এই 5টা মহান ব্রত ওরা পালন যারা করতো তাদেরকে জৈন হিসাবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এগুলো করার পরেও তোমার ব্রহ্মচর্য ধারণ করতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার বুঝলাম স্যার, ওই জন্য আমি বুঝতে পারছি না এগুলো। এই ঠিক টোটাল আছে, চারটে, একটা দল হচ্ছে 5। আচ্ছা ঠিক আছে। বাস মোটামুটি হয়ে গেছে। এখানে দুটো কোশ্চেন লিখে দেবো, টাইম তো হয়ে গেছে। দুটো কোশ্চেন বাকি আছে, বাকি সব হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস একবার বলে দিই এখানটা তোমাকে তো পেয়ে গেছে মোটামুটি সব। এই টাইম ফ্রেমে কিন্তু প্রাণী হত্যা পুরোপুরি নিষিদ্ধ ছিল। এই টাইম ফ্রেমে বুঝা গেছে? টাইম ফ্রেম এই যে 468 বিশ্বকালে এই টাইম ফ্রেমটা হচ্ছে এই টাইম থেকে চলছে। আর তারপর মহাবীরটা বাবা, মানে এই সময়টা আর কি, এই সময়ের পর থেকে। আচ্ছা, মানে 540 থেকে এই টাইম যখন থেকে মহাবীর হচ্ছে, তাই তো 540 থেকে 468 পাচ্ছি। এবার একটা জিনিস দেখবো যে এই টাইম ফ্রেমে কিন্তু কোনো প্রাণী হত্যা একবার নিষিদ্ধ ছিল। কিন্তু আমরা যদি পরবর্তী বৈদিক যুগে দেখবো, কি দেখবো, যে বিভিন্ন রকম বলি প্রথা চালু ছিল না? সেই সময় বলা হয় যে একবার যদি অশ্বমেধ যজ্ঞ হতো, 168টা হচ্ছে কাকে বধ করতো? ওরাকে বধ করতো একবার অশ্বমেধ যজ্ঞ ছিল। তো তখন তো রাজা রাজাদের ব্যাপার না, সেই প্রথাটা সম্পূর্ণভাবে এই মহাবীর এবং দিয়ে এসে সেই টাইম ফ্রেমটাকে ধরলো। যে এই যদি আমরা যদি এইটা না বলি তাহলে না, ওটা আমার এই মুহূর্তে মনে নেই যে যোগ্য। হ্যাঁ করেছিল, অবশ্যই করেছিল।
এটা হচ্ছে জৈন সম্মেলন। ফার্স্ট জৈন সম্মেলন এবং দ্বিতীয় জৈন সম্মেলন দেখুন। ফার্স্ট সম্মেলন স্থূলপত্রের সভাপতিত্ব হয়েছিল পাটলিপুত্রের দ্বাদশ অঙ্ক সংকলন হয়েছিল। জৈনদের প্রধান ধর্মমত দ্বাদশ অঙ্ক সংকলন করা হয়েছিল এবং এটা কোন ভাষায় লেখা? প্রাকৃত ভাষা বা অর্ধমাগধী, যেটা তোমার অপশন হবে। মাগধী, মায়াকার গ ভাবি। স্থূলভদ্র পাটালিপুত্র। হ্যাঁ, স্থূলপত্র পাটলিপুত্র জায়গায় দ্বাদশ অঙ্ক সংকলন করেছিল যেটা হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা। আর বৌদ্ধ গ্রন্থগুলো পেয়ে যাওয়া হচ্ছে পালি ভাষায়। দুটো ধর্মের মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। স্থূলভদ্র কে ছিল? সভাপতি করেছে এই যে সম্মেলনটা হয়েছিল, সম্মেলন কে সভাপতি ছিল? না, রাজা মাতা সেরকম ডিটেলস পাওয়া যাবে না। যে এই সম্মেলনটা হচ্ছে সভাপতি করেছে। নিশ্চয়ই জৈন ধর্ম একটা কোনো প্রচারক ছিল রাজা অবশ্যই। হ্যাঁ, সেটা আমাদের এখন জানা। তাহলে আরো বই ঘেটে দেখতে হবে যে কি আছে। মানে প্রথম সম্মেলনের সভাপতি করেছিল এই। আচ্ছা, দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়টা হচ্ছে